বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর সাথে জড়িত সন্দেহে ৬ জনকে চিহ্নিত করল ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল। ২০১৮ সাল নাগাদ সফটওয়্যার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $1 বিলিয়ন। দাতাগোষ্ঠীর অর্থায়নের প্রকল্পগুলোতে দেশি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করার দাবি। আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরে এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন, তবে দাম নিয়ে শঙ্কায় কৃষক। এবং ঝুঁকিতে থাকা বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন IMF, বিশ্বজুড়ে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ানোর পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবর সঙ্গে আজ আমরা আলোচনা করব সফটওয়্যার বাজার ও আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয় নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। জনাব জহিরুল ইসলাম, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু সংবাদ জেনে আসছি। ওকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর সঙ্গে জড়িত থাকায় ৬ জনকে চিহ্নিত করেছে ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল AMLC। চিহ্নিত ৬ জনের মধ্যে ৫ জনেরই দেশটির রিজেল কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। অভিযুক্তরা অর্থ স্থানান্তরে ফিলিপাইনের মোট 4টি ব্যাংকে থাকা তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করেছে, যে অ্যাকাউন্টগুলো এরই মধ্যে জব্দ করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এরই মধ্যে শ্রীলঙ্কায় স্থানান্তরিত প্রায় ২০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকি অর্থ উদ্ধারে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের হ্যাকড হওয়া $10 কোটি উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা $20 মিলিয়ন উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এ ধরনের ঘটনা যাচাই বাছাইয়ের আগে দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তবে চলতি মাসে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর কয়েকদিন ধরে তা নিয়ে তোড়জোড় চলছে। সুইফট কোড দিয়ে হাতিয়ে নেওয়া অর্থের দায় ফেডারেল ব্যাংকের নিতে হবে বলে অর্থমন্ত্রীর বক্তব্য অস্বীকার করে যুক্তরাষ্ট্রের ব্যাংক। তবে কয়েকদিনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না দেওয়া হলেও বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রীর সঙ্গে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়। পুরো বিষয়টি তদন্ত করতে বিশ্বব্যাংকের প্রযুক্তি বিশেষজ্ঞ দল ঢাকায় অবস্থান করছেন। সন্দেহজনক কয়েকজন কর্মকর্তার পাসপোর্ট জব্দ করা ও নজরদারির খবর শোনা যায়। যুক্তরাষ্ট্রের ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের কিছু অর্থ থেকে কিছু হ্যাকড হয়েছে এবং তার পরিমাণটা প্রায় $81 মিলিয়ন। এবং তাছাড়াও আরও একটি অংশ হয়েছিল যেটি শ্রীলঙ্কায় গিয়েছিল, সেই $20 মিলিয়ন আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। ফিলিপাইনে যেটি গেছে, সেই ফিলিপাইনের যে অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ, সেখানকার যে কেন্দ্রীয় ব্যাংক, সবাই আসলে এই বিষয়টিতে বাংলাদেশ ব্যাংককে সহায়তা করছেন। আমরা কিন্তু পুরো টাকাই ফেরত পেতে পাবো, অচিরাত ফেরত পাবো, এই আশাটা রাখি। এদিকে বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া অর্থের বিষয়টি খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের সিস্টেমে ঢুকে কেউ দিচ্ছে না আমাদের সিস্টেমে ঢুকে কেউ দিচ্ছে, এটা কিন্তু তদন্ত করতে হবে ভালো করে। তদন্তের আগে কনফার্মেশন দিয়ে দিলে এটা বোধহয় ঠিক হবে না। আমাদের এন্ডে হ্যাক হয়ে বা কেউ একজন এই ইনস্ট্রাকশন পাঠিয়ে থাকে, তাহলে আমরা তো আইডেন্টিফাই করেছি, এটা যাতে পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ প্রায় $28 বিলিয়ন। 2014-তে আন্তঃব্যাংক লেনদেন প্রযুক্তি RTGS বাস্তবায়নে সুইডিশ কোম্পানি CMA স্মল সিস্টেম AB'র সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ২০১৮ সাল নাগাদ সফটওয়্যার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $1 বিলিয়ন, যা বর্তমান রপ্তানি আয়ের 7 গুণেরও বেশি। এই লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা সঠিক প্রচারণার অভাব, এমনটাই দাবি বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের। পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়াতে দাতাগোষ্ঠীর অর্থায়নের
বড় প্রকল্পগুলোতে দেশি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করার দাবি সংগঠনটির। তবে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতার বাজার ধরতে মেধা সম্পদের ব্যবহার নিশ্চিতে কোনো বিকল্প নেই বলে মত প্রযুক্তিবিদদের। বিস্তারিত কামরুল হোসেন সবুজের রিপোর্টে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিশ্বজুড়ে চাহিদা বাড়ছে নানা কাজের উপযোগী বিভিন্ন ধরনের সফটওয়্যারের। বিশ্বের সাথে তাল মিলিয়ে সফটওয়্যার তৈরি ও রপ্তানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। ইপিবির তথ্যমতে গত 5 বছরে সফটওয়্যার রপ্তানির আয় বেড়েছে 3 গুণ। তবে সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মতো সফটওয়্যার তৈরিতে বেসরকারি উদ্যোগের তুলনায় অনেকটাই পিছিয়ে সরকারি উদ্যোগ। সরকারি ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা হয়তো তারা ইনডিরেক্টলি কাজ করতেছে, কিন্তু ডিরেক্টলি যারা ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপারদের নিয়ে কোনো একটা কাজ করবে, তারা সেই কাজগুলো এখনো করতেছে না। যারা ফ্রিল্যান্সার আছে, গভর্নমেন্টের উচিত হবে যে তাদেরকে শর্ট টার্ম ফাইন্যান্স করা। শুধু তাই নয়, সঠিক প্রচারণার অভাবে সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজার ধরা সম্ভব হচ্ছে না বলে দাবি বেসিসের। পাশাপাশি শর্তের বেড়াজালে দেশের ভেতর সফটওয়্যার তৈরির বড় প্রকল্পগুলোও থাকছে ধরাছোঁয়ার বাইরে, এমনটা উল্লেখ করে বিদ্যমান আইন পরিবর্তনের দাবি সংগঠনটির। কারণ ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ফান্ডের যে প্রজেক্টগুলো হয় তারা এমন শর্ত জুড়ে দেয় যে ওই কাজগুলো শুধু বিদেশি কোম্পানিগুলোই পাবে। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পলিসি সেখানে চেঞ্জ করে দিতে হবে, যাতে বাংলাদেশে যত প্রজেক্ট হবে কমপক্ষে 50-শতাংশ যাতে লোকাল কোম্পানিগুলো করে। বেসিসের ভিশন 2018 সাল নাগাদ $1 বিলিয়ন এক্সপোর্ট করা, সরকারের ভিশন 2021 সাল নাগাদ $5 বিলিয়ন এক্সপোর্ট করা। বছরে যদি আমি ইনভেস্ট করি 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা মার্কেটিংয়ে, তাহলে তো হবে না। এদিকে সফটওয়্যার ডেভেলপের ক্ষেত্রে বাংলাদেশ এখনো সঠিক পথে হাঁটছে না বলে দাবি এই প্রযুক্তিবিদের। আমার ইকোনমি ডিজিটাল হবে, আমার সোসাইটি নলেজ বেসড হবে, আমার মানুষ থাকবে কৃষি যুগের। এটি হয় না এখনো পর্যন্ত। আমি মেধা সম্পদের দিকে তাকাই নেই। আর সফটওয়্যার মানে হচ্ছে মেধা সম্পদ। মেধা সম্পদ ছাড়া পৃথিবীর কোথাও সফটওয়্যার ডেভেলপ করে নাই। সফটওয়্যারের মাধ্যমে আউটসোর্সিংকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সরাসরি সফটওয়্যার রপ্তানির বিষয়কে ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও দাবি এই প্রযুক্তিবিদের। কামরুল হোসেন সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা আলোচনায় চলে যাচ্ছি স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে। আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে 2018 সাল নাগাদ $1 বিলিয়ন সফটওয়্যার রপ্তানিটা লক্ষ্যমাত্রা রয়েছে এবং বিগত কয়েক বছরে বাংলাদেশের আইসিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন যারা তরুণ প্রজন্ম রয়েছে তারাও সফটওয়্যার নির্মাণ কিংবা সফটওয়্যার প্রযুক্তির দিকে তারা এগোচ্ছে। আপনার কাছে কি মনে হয় 2018 সালের মধ্যে যে $1 বিলিয়ন সফটওয়্যার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে সে অনুযায়ী আসলে আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি? এটা আসলে আমাদের অনেক প্রস্তুতি প্রয়োজন আছে। আমাদের আসলে লোকাল যারা এন্টারপ্রেনার তারা আসলে সত্যিই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এখানে আমাদের পলিসির দিক থেকে যেটা আমরা দেখলাম, পলিসির দিক থেকে অনেক লিমিটেশনস এখনও রয়েছে। যেমন আপনি দেখেন যে লোকাল সফটওয়্যার যারা তৈরি করছেন তাদেরকে কিন্তু সঠিকভাবে একটা সফটওয়্যার তৈরি করার জন্য ব্যাংক লোনের যে একটা সিস্টেম, সেটা কিন্তু সঠিক কোনো কিন্তু ব্যবস্থাপনা এখনও আমাদের দেশে তৈরি হয়নি। সফটওয়্যার দেখা যায় না, একটা প্রোডাক্ট যে হাতে ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেটার উপর ব্যাংক কিভাবে ইনভেস্ট করবে সেটার জন্য একটা কিন্তু সঠিক একটা পলিসির প্রয়োজন আছে। আমরা যেটা দেখি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের সরকারের পক্ষ থেকে ইএফ ফান্ড নামে একটি ব্যবস্থাপনা রয়েছে, যেটা যৎসামান্য, সেটা আসলে এনাফ না। তো এখানে যদি যারা লোকাল ব্যাংক আছেন তারাও যদি সফটওয়্যারের ইন্ডাস্ট্রিতে যদি এগিয়ে আসে লোন দেওয়ার জন্য, তাহলে ভালো সফটওয়্যার অবশ্যই ডেভেলপ হবে। আমরা যদি শুধু ইন্টারনাল মার্কেটের দিকে দেখি, বাংলাদেশের এই মুহূর্তে ইন্টারনাল ডিমান্ডই আছে $1 বিলিয়ন মতো। আমরা এক্সপোর্টটা তো অবশ্যই ইন্টারনাল মার্কেট আমরা যদি ক্যাটার করতে পারি, তাহলে আমাদের ক্যাপাসিটি কিন্তু বিল্ড আপ হয়ে যাবে। সেখানে আমরা এক্সপোর্ট কিন্তু $1 বিলিয়ন কেন, আরও বেশিও করতে পারবো। এখন ইন্টারনাল ডিমান্ডটাই আমরা হয়তোবা ফুলফিল করার জন্য আমাদের সেভাবে যে সফটওয়্যার তৈরি হচ্ছে, সেখানে আমরা লোকাল কোম্পানিও যখন সফটওয়্যার কিনতে যাই লোকাল কোম্পানি থেকে, তখন কিন্তু আমরা সেভাবে দামও দিতে চাই না। তো সেই ক্ষেত্রে যখন সফটওয়্যার তৈরি হয় সেখানে কিন্তু তারাও খুব একটা ইনভেস্ট করতে চাচ্ছে না। আমরা যদি অনেক সফটওয়্যার পারচেজের দিকে দেখি যে ইন্টারনালিও, যেমন ব্যাংকিং সফটওয়্যার কিন্তু এই মুহূর্তে লোকাল সফটওয়্যার থেকে ব্যাংকগুলো কিন্তু দেশের বাইরের সফটওয়্যার কিনতেই বেশি ইন্টারেস্টেড। একটি লোকাল সফটওয়্যার কিনতে গেলে তারা যেভাবে ব্যয় করেন, সেক্ষেত্রে বাইরের সফটওয়্যার কিনতে গেলে তার থেকে কয়েক 10 গুণ 20 গুণ বা তার চেয়ে বেশিও ব্যয় করে থাকেন। তো সেক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি নিয়ে কথা বলে থাকেন ব্যাংকিং সেক্টরে যারা আছেন, যে লোকাল যে সফটওয়্যারগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে কতটুকু নিরাপদ সেটা নিয়ে তারা প্রশ্ন তুলে থাকেন। আপনার কাছে কি মনে হয় আসলে সেটা কি শতভাগ নিরাপদ কিংবা শতভাগ সেই ইফিসিয়েন্সি কিনা তারা?
হ্যাঁ, এফিসিয়েন্সি নিরাপদ তো এখন পর্যন্ত আমরা নিরাপত্তার দিক থেকে কোনো যেহেতু আমরা কোনো পাইনি, এখনো রিপোর্ট পাইনি, সেটার ব্যাপারে হয়তোবা লিমিটেশনস থাকতেও পারে। কিন্তু এফিসিয়েন্সির দিক থেকে এখন একটি সফটওয়্যারের মধ্যে যদি সেভাবে ইনভেস্টমেন্ট না হয়, তাহলে এফিসিয়েন্সির দিক থেকে বিদেশি সফটওয়্যার যেই দাম দিয়ে আমরা কিনছি সেই দাম অনুযায়ী কিন্তু সেটার এফিসিয়েন্সি কিন্তু এর চেয়ে অনেক বেটার হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের লোকাল সফটওয়্যার সেভাবে যদি ইনভেস্ট করা যেত তাহলে কিন্তু এটার এফিসিয়েন্সি কিন্তু অবশ্যই বাড়তো। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সঠিক পলিসি দরকার যে আমরা লোকাল সফটওয়্যার ইউজ করব, এই মানসিকতাও আমাদের তৈরি করা দরকার। আমাদের যারা মেধাসম্পন্ন ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এখানে ঠিকভাবে কাজ করতে না পারে অনেকেই কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। তো সেখানে যদি আমরা যদি লোকাল কোম্পানিগুলো যদি লোকাল সফটওয়্যার ইউজ করার মধ্যে আমাদের মানসিকতা তৈরি করতে পারি এবং আমাদের ব্যাংক যদি সেখানে ইনভেস্ট করে, অবশ্যই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে এবং সেখান থেকে আমরা অনেক টাকা কিন্তু ফরেন আয় আমরা করতে পারবো, এটা অবশ্যই সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের পলিসি লেভেলে কিন্তু আরেকটু এগিয়ে আসতে হবে। আমাদের এখানে যারা অভ্যন্তরীণ বিভিন্ন কাজ করছেন, তরুণ প্রজন্ম কাজ করছেন, অনেকে ফ্রিল্যান্সিং করছেন, দেশে বাইরের অনেক কাজও তারা কিন্তু করছেন বিচ্ছিন্নভাবে। তো তারা যদি প্রাতিষ্ঠানিকভাবে দেশের মধ্যে বড় ধরনের সফটওয়্যার ফার্মে কাজ করে কিংবা দেশীয় যে চাহিদাগুলো রয়েছে, সেক্ষেত্রে আসলে তারা কতটুকু দক্ষতা অর্জন করেছে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, ফ্রিল্যান্সিং যারা করছেন অ্যাবাউট 100,000, আমি যতটুকু শোনা যায় 1 লাখেরও বেশি লোক এবং তরুণ প্রজন্ম এটার মধ্যে জড়িত এবং তারা কিন্তু ভালোই আয় করছেন। তো ফ্রিল্যান্সিংয়ে যেই কাজগুলো বাইরে থেকে আসে সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে বা ছোট অ্যাপস বলে অথবা গ্রাফিক্স ডিজাইন বলে। তো ফ্রিল্যান্সিংয়ের মধ্যে যে আয়, সেখানে লোকাল কোম্পানিতে চাকরি করে, সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে হয়তোবা সেই পরিমাণ আয় তারা পাচ্ছে না, সেজন্য ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই কিন্তু তারা বেশি ইন্টারেস্টেড। আপনি শুনে হয়তোবা আমরা এটা একটা আশার বাণী যে অনেক ফ্রিল্যান্সিং থেকে বাইরের অনেক কাজ কিন্তু এখন লোকাল কোম্পানি কিন্তু ডেভেলপ করছে। আমার জানা মতে প্রায় 100 কোম্পানি কিন্তু বাইরের এই যে ব্যাক অফিস ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে যে কন্টেন্ট ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ধরনের অনেক কাজ কিন্তু করে যাচ্ছে। ইভেন শুধু ঢাকা না, ঢাকার বাইরে গ্রামেগঞ্জেও কিন্তু এই জিনিস ছড়িয়ে পড়ছে। তো আমার কাছে মনে হয় সেখানেও যদি কোনো ব্যবস্থাপনা করা যেত বা সঠিক কোনো ভালো ইনসেন্টিভের ব্যবস্থা করা যেত তাহলে সেটা কিন্তু আরও বাড়তো এবং সেটার বাজার কিন্তু অনেক বড়। এবং দেশের প্রযুক্তি খাত এবং সফটওয়্যার খাতের উন্নয়নের জন্য সরকারও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে হাইটেক পার্ক একটি উল্লেখযোগ্য। ঢাকা এবং ঢাকার আশেপাশেই তারা হাইটেক পার্কগুলো নির্মাণ এবং বিভাগীয় অঞ্চলগুলোতে হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেগুলো আসলে কেন বাস্তবায়ন হচ্ছে না, কিংবা হাইটেক পার্ক যদি আসলে পুরোপুরি বাস্তবায়ন হয় সেটা আসলে আমাদের আইসিটি খাত কিংবা আমাদের সফটওয়্যার ফার্মের জন্য কতটুকু সহায়ক হবে? হ্যাঁ, হাইটেক পার্ক যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে সেখানে নিশ্চয়ই আমাদের জন্য অনেক লাভবান হব আমরা। সেখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। আমাদের আসলে মেইন একটা সমস্যা হচ্ছে দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আপ টু দ্য মার্ক না। ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি পাশের দেশেই আমরা চিন্তা করি, সেখানে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ব্যাক অফিস ম্যানেজমেন্টের জন্য যেভাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে সেভাবে কিন্তু আমাদের দেশে এখনও সেভাবে তৈরি হয়নি। তবে প্রেজেন্ট গভর্নমেন্ট যেভাবে আইসিটির প্রতি নজর দিচ্ছে সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই কিন্তু আমরা সে পর্যায়ে যেতে পারবো যেখানে আমরা বড় ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পাবো ওয়ার্ল্ড ক্লাস, এবং যেখানে আমাদের সফটওয়্যার কোম্পানি হোক, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, আইসিটির যে কোনো কোম্পানি কিন্তু আমরা এই স্থাপনাগুলোতে আমরা যেতে পারবো এবং সেখানে আমরা উৎপাদন অব্যাহত রাখতে পারবো এবং সেটা দেশের জন্য অনেক উপকার হবে। আমরা প্রতিবেশী বিভিন্ন দেশে দেখে থাকি যে উন্নত বিশ্বের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে আইসিটি খাতে, তারা কিন্তু সেখানে বিনিয়োগ করছেন, সেখানে তাদের কারখানার একটি পার্ট সেখানে নিয়ে আসছেন। আমাদের দেশে আসলে সেই ধরনের কোনো প্রতিষ্ঠান আসছে না কিংবা তারা সেই ধরনের বিনিয়োগেও আসছে না। আপনার কাছে কি মনে হয় কারণটা? এখানে আসলে একটা কনফিডেন্সের অভাব। কারণ বিনিয়োগকারীরা কখন আসেন? যখন তারা বিনিয়োগের দেখে যে একটা রিটার্ন আসছে। তো আমাদের দেশ থেকে সেভাবে এক্সপোর্ট যেহেতু ইন্টারনাল বাজারও সেভাবে এখনো ম্যাচিউরড না বা যতটুকু দরকার সেভাবে ততটুকু হয়নি, এবং এখান থেকে এক্সপোর্টের সেভাবে এখনো ট্রেন্ড সেভাবে চালু হয়নি। আমাদের যারা ম্যান পাওয়ারের যাদের দক্ষতা এবং সেই দক্ষতা হয়তোবা অনেক দূর এগিয়েছে আমি বলবো, লিমিটেশনস এখনো কিছু আছে। তো সেক্ষেত্রে আমাদের দেশ থেকে এক্সপোর্ট করে ভালো আর্নিংস হচ্ছে, সেই ধরনের এক্সাম্পল কিন্তু খুব দেখা এরকম এখনো নাই। তো এক্সাম্পল কিছু যে একেবারে নাই তা না,
ভালো এক্সাম্পল এর মধ্যে হয়েছে। আশা করি এটা আসলে একটা সময়ের ব্যাপার মাত্র। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে আমরা তো জানতে পারছি অলরেডি কিছু কোম্পানি অলরেডি এসছে হাইটেক পার্কে, তারা বিনিয়োগের জন্য আগ্রহী। তো সেখানে 2-1টা কোম্পানি আসলেই কিন্তু অন্যগুলা আসতে পারবে বা আসা সম্ভব। এখন নির্ভর করছে আমরা কতটুকু মার্কেটিং অ্যাক্টিভিটিস করে, আমরা কতটুকু আমন্ত্রণ জানিয়ে তাদেরকে সরকারের পক্ষ থেকে এবং লোকাল যেসব ব্যাংক আছে সবার পক্ষ থেকে কতটুকু তাদেরকে ইনভাইট করতে পারবো, সরকারের বা কতটুকু প্রণোদনা এখানে থাকবে, সেই পলিসিগুলো নির্ধারণ করেই কিন্তু সবাইকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে হবে। তো কিছু কোম্পানি যদি আনা যায় তাহলে কিন্তু অন্যরা অটোমেটিকলি কিন্তু চলে আসবে। সেটা যেসব দেশ এই দিকে এগিয়েছে তারা কিন্তু এই একটাই পলিসি কিন্তু অবলম্বন করেছে। প্রথমে কিন্তু বেশ তারা এখানে উৎসাহ, উদ্দীপনা এবং প্রণোদনা এবং বিভিন্নভাবে পলিসি দিয়ে তাদেরকে কিন্তু নিয়ে এসছে। এরপরে কিন্তু আস্তে আস্তে অন্যান্য কোম্পানিও কিন্তু সেই ধারাটা অব্যাহত রেখেছে এবং এসছে। নিয়ে আমরা এর আগে দেশের সফটওয়্যার বাজার নিয়ে আলোচনা করছিলাম। আপনি তো নিরাপত্তা বিষয়েও আপনি কাজ করছেন, অর্থাৎ নিরাপত্তার যে বিভিন্ন ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলো আমদানি কিংবা সেগুলো প্রতিস্থাপনের কাজও আপনারা করছেন। তো আর সাম্প্রতিক সময় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে কিংবা এটিএম বুথে নিরাপত্তা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, বিভিন্ন স্কিমিং ডিভাইস বসানো হচ্ছে, গ্রাহকদের টাকা সেখান থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে নিরাপত্তার বিষয়ে কতটুকু প্রযুক্তি সেখানে ব্যবহার করা যেতে পারে? অবশ্যই সেটার প্রযুক্তি তো অবশ্যই আছে এবং সেটি যে খুব বেশি কস্টলি তাও না। তো কিভাবে স্কিমিং করা হয় সেটা আসলে একটু বলা দরকার। প্রতিটা এটিএম মেশিনে, সে মেশিনের আকার এবং অনুযায়ী সেখানে যে কার্ড যে ঢুকানো হয় সেই জায়গার মধ্যে আসলে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এটিএম মেশিন সেখানে রয়েছে। তো সেই অনুযায়ী যারা হ্যাকার আছে তারা কিন্তু এমনভাবে একটা ডিভাইস বসায়, সেখানে একটা সেন্সর থাকে, ম্যাগনেটিক কার্ড রিডার থাকে, প্লাস একটা স্টোরেজ থাকে এবং সেখানে একটা স্পাই ক্যামেরা থাকে। সো সেখান থেকে কার্ডটা ওখানে ঢুকালেই তার তথ্য কিন্তু ওই স্টোরেজের মধ্যে চলে আসে। প্লাস স্পাই ক্যামেরা দিয়ে কিন্তু কোন পিন কোড নাম্বার সেখানে দেওয়া হলো সেখানে কিন্তু এই জিনিসটা তারা রেকর্ড করে পরবর্তীতে একটা সময় গিয়ে সেটা সেখান থেকে নিয়ে এসে কম্পিউটারের সাথে লাগিয়ে সেই জিনিসগুলো, তথ্যগুলো চুরি করে তারপরে একটা নতুন কার্ড তৈরি করে তারপরে কিন্তু এই সে তো কার্ডের ইনফরমেশনও জানে, পিন কোডও জানে। তো সেই ক্ষেত্রে সে টাকাটা উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তো এখানে কিছু ডিভাইস এখানে রয়েছে যেটা এটিএম মেশিনের সাথে লাগানোর সাথে লাগালে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তারা তৈরি করে, যার কারণে যদি হ্যাকাররা এখানে কোনো ডিভাইস বসায় তাহলে কিন্তু সেটা একটা জ্যামিং সিস্টেমের মাধ্যমে ওদের ওই রিডার কিন্তু আর কাজ করে না। সেখানে এটিএম মেশিন ঠিকমতোই কাজ করছে, কিন্তু সেখানে এক্সটার্নাল কোনো ডিভাইস যদি বসায় সেটা আর কাজ করবে না। সো এই জিনিসগুলা আমাদের এটিএম বুথে যদি অ্যাপ্লাই করা হয়, ব্যাংকগুলো যদি সেই ডিভাইস যদি এখানে লাগায় তাহলে আমার কাছে মনে হয় এই সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই কমে যাবে এবং হ্যাকাররাও কিন্তু নতুন নতুন ডেভেলপমেন্টে আসে। তো সেই ক্ষেত্রে ব্যাংকগুলোও কিন্তু এবং যারা প্রযুক্তি কোম্পানি আছে তারাও কিন্তু এটার অ্যান্টিতে অনেক কিছু উদ্ভাবন করতে পারবে। তো এখন মার্কেটে অবশ্যই এটার অ্যাভেলেবিলিটি আছে এবং এই ধরনের ডিভাইস কিন্তু খুব সহজেই ব্যাংকগুলো কিন্তু লাগাতে পারে, লাগিয়ে কিন্তু এই সমস্যাটার সমাধান করা যায়। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে এবং বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাংকগুলো তারা বলছে এন্টি স্কিমিং ডিভাইস বসানোর কথা, কয়েকটি ব্যাংক হয়তো বসিয়েছে এমন দাবিও তারা করছে। এন্টি স্কিমিং ডিভাইস বলতে আসলে তারা কি বোঝাচ্ছে, সেটা আসলে কতটুকু কার্যকরী কিংবা সেটার কার্যপ্রণালীটা কিরকম হতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই কার্যকরী। অ্যান্টি স্কিমিং ডিভাইস যেটা আমি বললাম সেটা হচ্ছে যে সেখানে একটি এক্সটার্নাল নতুন আরেকটা ডিভাইস এটিএম মেশিনের ভিতরে, এটা বাইরে থেকে আসলে বোঝা যাবে না, এটিএম মেশিনের ভিতরেই সেটা কানেক্ট করা যাবে। সেখানে কেউ যদি কোনো হ্যাকার যদি সেখানে নতুন করে কোনো ডিভাইস বসায় সেটা আর কাজ করবে না, কারণ সেটা একটা জ্যামিং সিস্টেম সেখানে তৈরি করবে। সো জ্যামিং সিস্টেম তৈরি করলে যেই ওদের কার্ড রিডার রয়েছে সেই রিডারটা আর ওই সিস্টেম জ্যামিং সিস্টেমের কারণে কাজ করবে না। তো সেক্ষেত্রে কার্ডের তথ্য চুরি হওয়ার আর সম্ভাবনা থাকবে না। আর কার্ডের তথ্য যদি চুরি না হয় তাহলে সেখানে কিন্তু আর অন্য কিছুই কিন্তু সম্ভব না। সেখানে ক্যামেরা দিয়ে, গোপন ক্যামেরা দিয়ে আসলে অনেক কিছু নিলেও সম্ভব না। তো সেখানে আসলে আমাদের দুই ধরনেরই এখানে সিকিউরিটি মেনটেন করা দরকার। একটি হচ্ছে যে অ্যান্টি স্কিমিং ডিভাইস, আরেকটি হচ্ছে যারা গার্ড রয়েছে তাদেরকে একটু যদি ট্রেন আপ করা যায় যে কি করে জিনিসটা চেক করতে হবে এবং কোনো যদি স্পাই ক্যামেরা থাকে সেটা কিভাবে ডিটেক্ট করতে হবে, সেটা ডিটেক্ট করে সেটাকে যেন রিমুভ করা যায়। আর অ্যান্টি স্কিমিং ডিভাইস যদি লাগানো হয় সেখানে যদি এক্সটার্নাল কোনো প্রেশার পড়ে তখন কিন্তু অটোমেটিক এটিএম মেশিন কিন্তু বন্ধ হয়ে যাবে। সো সেখানে সম্ভাবনাটুকু কিন্তু একেবারেই থাকছে না অ্যান্টি স্কিমিং মেশিন থাকলে।
তো আমার কাছে মনে হয় এটা যদি ইমিডিয়েটলি স্থাপন করা যায় তাহলে এই প্রবলেম থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। আরেকটা জিনিস আমরা দেখছি যে যারা এই ধরনের কাজ করছে তারা প্রথমেই এটিএম বুথে ঢুকে এটিএম এর যে ক্যামেরা থাকে সেটাকে আসলে তারা কিছু একটা দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তো এমন কোনো সেন্সর কি সেখানে লাগানো যেতে পারে না যেটা আসলে কোনো সিসিটিভির প্রতিবন্ধকতার সৃষ্টি করলেই কোনো একটা সংকেত পৌঁছে দেবে? অবশ্যই অবশ্যই আমাদের আসলে এখন সিকিউরিটি সিস্টেমের মধ্যে অনেক কিছুই এসছে। ভিডিও অ্যানালিটিক্স অনেক সফটওয়্যার আছে যেখানে ভিডিওটা তারা অ্যানালাইসিস করবে যে একটা ভিডিও স্বাভাবিকভাবে এই ভিডিওটা এইভাবে চলার কথা, একজন লোক এসে কার্ড ঢুকিয়ে সেখান থেকে টাকা নেওয়ার কথা, সেখানে যদি সে আদার্স কোনো অ্যাক্টিভিটিস করে সেটা অ্যানালাইসিসের জন্য কিন্তু সফটওয়্যার রয়েছে এবং সেটা অ্যানালাইসিস করে সাথে সাথে কিন্তু সংকেত দিতে পারে। তো এই ধরনের প্রযুক্তিও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো সেটা যদি ব্যাংকগুলো অ্যাপ্লাই করতে চায় নিশ্চয়ই পারে এবং সেটা খুব সহজেই কিন্তু করা সম্ভব। একটা জিনিস আমরা দেখছি সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন যে রেস্টুরেন্ট কিংবা আমরা বিভিন্ন হোটেলে যে আসলে কার্ডগুলো ব্যবহার করছি, যে পজ মেশিনগুলো ব্যবহার করছি, সেখানেও একটা নিরাপত্তার ঝুঁকির কথা বলা হচ্ছে। কয়েকটি ব্যাংকের সেই সেকশনে যারা ছিলেন কাজ করছেন তাদের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তো আসলে সেই বিষয়টা কতটুকু নিরাপদ? কারণ আমরা বিভিন্ন রেস্টুরেন্টে হরহামেশাই কিন্তু কার্ডগুলো দিয়ে দিচ্ছি, আমাদের যে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডগুলো সেগুলো তারা পজ করছে। তো সেখানে আসলে নিরাপত্তার ঝুঁকি কতটুকু? এখানে আসলে ক্রেডিট কার্ডের মধ্যে হ্যাঁ সেখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। যারা আসলে যিনি ব্যবহার করেন, যিনি আসলে এই কার্ডটা পাঞ্চ করবেন, তিনি যদি আসলে এই কাজটি করেন বা হ্যাক করেন, কার্ডটা ফিজিক্যালি তার হাতে যাবে, তিনি যদি এটার ইনফরমেশন তথ্য নিয়ে নতুন করে বা আরেকটা পস মেশিনে করেন তাহলে সেটা তো অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে যিনি আসলে পেমেন্টটা দিবেন তিনার সামনেই যদি পজ মেশিনের মধ্যে তিনি সেটাকে পাঞ্চ করে ওনার সামনে, এবং এটাকে যদি একটা 2 লেভেল অথেন্টিকেশন সিস্টেম যদি সেখানে করা যায়, যে একটি কোড সিস্টেমে কার্ড দিলাম এবং সেখান থেকে যদি একটা পিন কোড সাথে থাকে, সেই ধরনের যদি একটি প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি, সেখানে আমার কাছে মনে হয় অনেক দূর এটাকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে। তো সেক্ষেত্রে ব্যবহারকারীদেরও যারা মানে এটিএম কার্ড ব্যবহার করেন অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা ডেবিট কার্ড ব্যবহার করেন, তারাও কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। একেবারে ধরেই কার্ডটা একজনের হাতে দিয়ে সেটাকে কপিও তো করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু কিছুটা আমার কাছে মনে হয় একটু সাবধানতা দরকার আছে। পাশাপাশি এখানে সিকিউরিটিও কিন্তু এনেবল করা যায় এবং সেখানে করলে পিনকোড টোড দিলে তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংকিং ইস্যু থেকে শুরু করে গ্রাহকদের বিভিন্ন তথ্য চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যাংকিং সেক্টরে এ ধরনের ঘটনা ঘটছে। প্রযুক্তির যতই আমরা ব্যবহারের দিকে যাচ্ছি ততই কিন্তু আমাদের নিরাপত্তার ঝুঁকিটাও বাড়ছে। আপনি তো প্রযুক্তির সঙ্গে জড়িত, প্রযুক্তি নিয়ে আপনার বিজনেস করছেন, তো আপনার কাছে কি মনে হয় এখন আসলে আমাদের সচেতনতা কিংবা নিরাপত্তার বিষয়ে আসলে কতটুকু আমরা ভাবছি? এখানে একটি কথা আসতেছে যে সাইবার ক্রাইম বা হ্যাঁ সাইবার ক্রাইম মানে হচ্ছে ধরেন হলো যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করা বাই ইউজিং আইসিটি, সেটা মোবাইল ফোনই হোক, ইন্টারনেটই হোক, কম্পিউটারই হোক। এখন তথ্য চুরি করা কিন্তু একটা সাইবার ক্রাইমের মধ্যেই পড়ে এবং তথ্য চুরি করা হ্যাকাররা যত এই আইসিটির ব্যবহার যত বাড়বে এই জিনিসটাও তত বাড়বে। তো পাশাপাশি এই তথ্যগুলো প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ইকুইপমেন্ট কিন্তু বাজারে রয়েছে, সেগুলো ব্যবহার করলে কিন্তু এই জিনিসগুলো অনেকটা রোধ করা সম্ভব। এখন আপনি যদি শুধু ইন্টারনেটের দিকে তাকান, সেখানে আমাদের অনেক ছোট স্টুডেন্টরাও কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে, সেখানেও কিন্তু মূল্যবোধের একটা ব্যাপার চলে আসে, কারণ আমাদের ইন্টারনেট সাইটেও সেই ধরনের কিন্তু কোনো প্রোটেকশন আমরা দেখছি না। তো সেটাও যদি এই ধরনের কোনো প্রোটেকশনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই ধরনেরই যদি প্রোটেকশন গেট দেওয়া হয়, সেই জিনিসটাও কিন্তু এই ধরনের মূল্যবোধের দিকটাও কিন্তু আমরা বিচার করলে এটাও কিন্তু বন্ধ করা সম্ভব। তো পাশাপাশি অন্যের তথ্য চুরি করা, এটার কিন্তু অনেক ধরনের অ্যাপস আছে, এগুলা অনেকে অ্যাপ্লাই করে এগুলো কিন্তু করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে কর্পোরেট হাউস এবং অন্যান্য ব্যাংকিং সেগমেন্টে সেখানে কিন্তু নিরাপত্তার বিষয়ে কিন্তু জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ এই কান্ট্রি যখন ডেভেলপমেন্ট হবে এবং আইসিটির ব্যবহার যত বাড়বে এই ঝুঁকিটাও কিন্তু তত বাড়বে। তো সেক্ষেত্রে এখনই আমাদের প্রয়োজন যে ফায়ারওয়াল অথবা সিকিউরিটি ইকুইপমেন্ট অথবা সিকিউরিটি সফটওয়্যার সেগুলো কিন্তু ব্যবহার করার এখনই কিন্তু আমাদের ইমিডিয়েটলি সময়, নাহলে কিন্তু দেরি হয়ে গেলে হয়তো আরও আমাদের এরকম যেই ক্ষতিটা আমরা দেখছি এখন সেটা কিন্তু আরও বাড়তে পারে।
তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সচেতনতা দরকার, এবং সেখানে কিন্তু আমরা আমাদের মতো যারা আইটি কোম্পানি আছে তাদের সাথে কাস্টমাররা বা বিভিন্ন কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং আমরা কিন্তু তাদেরকে অ্যাডভাইসও করতে পারি যে কি জিনিস ওনারা ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে এটাকে অ্যাভয়েড করতে পারবেন এই সমস্যাগুলো। আমরা মনে করি যে প্রযুক্তি খাতে যত উন্নয়ন হচ্ছে, উন্নয়নের পাশাপাশি তার নিরাপত্তার বিষয় নিয়ে সরকারও ভাববে এবং ব্যক্তি পর্যায়ে সেটার ভাবনাটা অব্যাহত থাকবে। আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। আমাদের আলোচনার বিষয় ছিল সফটওয়্যার বাজার ও আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়ে। চলে যাচ্ছে অন্যান্য খবরে। রাজধানীতে ঝুঁকিপূর্ণভাবেই চলাচল করছে সিএনজি চালিত যানবাহন। অনেক চালকেরই সিএনজি সিলিন্ডারের ব্যবহার ও এর রক্ষণাবেক্ষণের সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে নিয়ম মেনে যানবাহনে গ্যাস সিলিন্ডার রক্ষণাবেক্ষণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা সিএনজি চালিত এই যানটির। যাত্রী সিটের ঠিক নিচেই রয়েছে গ্যাসের সিলিন্ডার, অবস্থান হিসেবেই ঝুঁকিপূর্ণ। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির তথ্য মতে বর্তমানে প্রায় 3 লাখ যানবাহন সিএনজিতে চালিত হচ্ছে। এই বিপুল সংখ্যক যানবাহনের চালকদের এই গ্যাসের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এটা সম্ভবত 1 বছর পরে পরে চেক করা হয়। মেকার আছে তো, এরাই ভালো জানে আর ওরাই করে দেয়। আমি চেক করাটা সঠিক ভালো জানি না। সাধারণ যে কোনো যানবাহনের তুলনায় সিএনজি রূপান্তরিত যানবাহনগুলো যদি দুর্ঘটনার শিকার হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন সিএনজি চালিত যানবাহনের বিশেষ করে গ্যাস সিলিন্ডারগুলো যদি সময় মতো রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো। যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে অবশ্যই নিয়ম মেনে তার রক্ষণাবেক্ষণেরও পরামর্শ তাদের। একটা ইনস্ট্রাকশন শিট দিই এবং এখানে বলা আছে যে কতদিন পর পর আমাদের কাছে আসতে হবে। সিলিন্ডার যেটা আছে এটা অবশ্যই 5 বছর পর পর এটা রিটেস্টিং করার জন্য আমাদেরকে আসতে বলা হয়। সিলিন্ডারটা অনেকগুলা ফেরাস আয়রনের মলিকুলের একটা বন্ডেজ, এবং সেটাও কিন্তু এক সময় আসে যে ও ধীরে ধীরে ওর কার্যক্ষমতা হারায়। দুর্ঘটনা প্রতিরোধে সময় মতো সিএনজি চালিত যানবাহনের ফিটনেস পরীক্ষার পাশাপাশি সিএনজি সিলিন্ডারেরও ফিটনেস পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। সিলিন্ডারের যে সেফটি বাল্ব আছে এগুলো কাজ করে, টেম্পারেচার বেড়ে গেলে রিলিজ করে দেয়, প্রেশার বেড়ে গেলে প্রেশার রিলিজ করে দিচ্ছে, আবার এক্সেস ফ্লো হলে কোথাও লিক হলে সরাসরি এক্সেস ফ্লো বাল্ব দিয়ে কাট অফ করে দিচ্ছে, এখানে আর কোনো গ্যাস লিক হবে না। যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকেন এবং বিআরটিএ, তারা কেবল শুধু ফিটনেস নেওয়ার সময় গাড়ির ফিটনেসটা দেখলেই হবে না, অবশ্যই দেখতে হবে যে তার সিলিন্ডারটা কি কন্ডিশনে আছে। গত 2 বছরে দেশের বিভিন্ন স্থানে ঘটা 10টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 70 জন। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরে এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে। তবে উৎপাদন ভালো হওয়ার পরও এখনো দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন চাষ সহজলভ্য হওয়ায় বেড়েছে আলু চাষের পরিমাণ। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে চলছে আলু তোলার ধুম। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, কচুয়া, মতলবের বিস্তীর্ণ জমির সব প্রান্তে এখন একই দৃশ্য। বৃষ্টি কিংবা কুয়াশা না থাকায় মৌসুমের আগেই পূর্ণতা পেয়েছে আলু। উৎপাদন ভালো হওয়ায় কৃষকের চোখে মুখে এখন হাসির ঝিলিক। চলছে আলু বাছাই ও সংরক্ষণের কাজ, তবে উপযুক্ত দাম নিয়ে কিছুটা শঙ্কিত কৃষকেরা। বৃষ্টিটা ঠিকমতো পাইছে, কুয়াশাটা কম ছিল প্রথম দিক দিয়ে, লাস্টের দিক দিয়ে একটু কুয়াশা বেশি ছিল, তো আমাদের কোনো ক্ষতি হয় না। ইনশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে, আমরা এই জন্য আগে উঠাইতে পারছি। সার কীটনাশক ওষুধ যদি আমাদের ভালো দেয় তাহলে আমরা ফসল ভালো পাবো। সরকারের কাছে একটা আবেদন যে আমাদের আলুর দামটা যদি একটু ভালো দেয়। এদিকে গত বছর হেক্টর প্রতি আলুর উৎপাদন হয়েছিল 21 মেট্রিক টন। এবার তা বাড়বে বলে মনে করেন জেলার এই কৃষি কর্মকর্তা। উৎপাদনও বেড়ে যাচ্ছে এবং এরিয়াও বেড়ে যাচ্ছে। আর এই বছর বিশেষ একটা দিক ছিল যে এই বছর আলুতে তেমন আবহাওয়া অনুকূল ছিল এবং রোগবালাই পোকামাকড় তেমন হয় নাই, যার কারণে আলুর উৎপাদন আমরা কাঙ্ক্ষিত পরিমাণে পেয়েছি। চাঁদপুরে এবার 13,000 হেক্টর জমিতে 3 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, চাঁদপুর। মোবাইল অ্যাপস সুবিধা চালুর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী ডিএসি মোবাইল অ্যাপস উদ্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, দেশে এখন বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। ডিএসি মোবাইল অ্যাপসের মাধ্যমে আরও বেশি সংখ্যক বিনিয়োগকারী পুঁজিবাজারে আগ্রহী হলে দেশে বিনিয়োগ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। নতুন এই অ্যাপসের মাধ্যমে বিনিয়োগকারীরা মোবাইল ফোন ব্যবহার করেই শেয়ার কেনাবেচা ও ডিএসির সব তথ্য জানতে পারবেন বলে জানানো হয়।
অ্যাপসটি ব্যবহারের ক্ষেত্রে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্রোকার হাউস থেকে আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এই মোবাইলটা আমরা এখন সম্পর্কে জানি। আগে বিনিয়োগকারী ডিএসসিতে এখন যে আইন কানুন রেগুলেটরি রিজিম সেটা আমার কাছে মনে হয় অত্যন্ত উত্তম এবং যে কোনো সবচেয়ে ডেভেলপড মার্কেটের সঙ্গে সহজেই তুলনা করা যেতে পারে। সেদিক দিয়ে তার কোনো অসুবিধা নেই। অসুবিধা এখন আছে যে ভাইব্রেন্সিটা ঠিক আমরা সবসময় ততটা দেখতে পাই না। আমি একমাত্র প্রার্থনা যেটা করছি যে উই শ্যাল very soon get a stable capital market with a substantial element of vibrancy. নারী দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী 2016। মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে মেলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মেলার প্রথম দিনেই দর্শনার্থী ও ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা বলছেন, এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমন তাদের পণ্যগুলোর পরিচিতি তুলে ধরতে পারছেন, তেমনি ব্যাংকগুলোর সাথেও তাদের সম্পর্ক বাড়ছে। অন্যদিকে আয়োজকরা বলছেন, উদ্যোক্তাদের কার্যক্রমে সহযোগিতা করতেই এই আয়োজন। থ্রি পিচ, শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ সহ গৃহস্থালী নানা ধরনের পণ্য প্রদর্শনী করছেন নারী উদ্যোক্তারা। হাতে কাজ করা বিভিন্ন ধরনের এসব পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে 50টি স্টল। মেলার প্রথম দিন দর্শনার্থী ও ক্রেতা উপস্থিতি আশানুরূপ হওয়ায় ভালো কিছুর আশা করছেন তারা। সবাই তো দেখতে আসছে, পরের দিন কিনবে, আজকে কিছু হচ্ছে আর কি। প্রথম দিনে আমি অনেক সাড়া পেয়েছি। প্রত্যেকটা ব্যাংক আমার প্রোডাক্টগুলো অনেক প্রশংসা করছে আর অনেক সেল করছে। আমি শুক্র শনিবার বন্ধের দিন, যেহেতু ওই দিন আরো অনেক বেশি কাস্টমার আসবে এবং অনেক বেশি সেল হবে। এই মেলার মাধ্যমে হস্তশিল্পের বিভিন্ন পণ্যের সাথে দর্শনার্থীদের পরিচিতি বৃদ্ধির পাশাপাশি ব্যাংকগুলোর সাথে সম্পর্ক বাড়বে বলছেন উদ্যোক্তারা। এছাড়া ঋণের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা অসুবিধার কথাও জানান তারা। আমরা যতটা লোন চাই আসলে আমরা তো সেটা পাই না। আমাদেরকে বলা হয় যে অনেক অনেক সুবিধা, কিন্তু আসলে আমরা সেই সুবিধাটা পাই না। শুধু যে কুটির শিল্পই এসএমইর মাধ্যম থেকে অনেক কিছু করতে পারে তা না, ইম্পোর্টাররা অনেক কিছু পারে। প্রত্যেকটা ইম্পোর্টারকেও হেল্প করা উচিত এসএমই থেকে। তবে শুধু ব্যাংক ঋণের আশা নয়, প্রথম পর্যায়ে নিজ সক্ষমতায় এগিয়ে আসার পরামর্শ দিলেন এই উদ্যোক্তা। প্রথম অবস্থায় কেউ লোন নিয়ে বিজনেস শুরু করে যদি পড়ে যায় তখন তো ব্যাংকে সমস্যা করবে। অতএব আমি মনে করব যে আমার যা আছে সেটা দিয়ে আমি আগে শুরু করি। এদিকে নারী উদ্যোক্তাদের কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করতেই আয়োজন করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। মূলত নারী উদ্যোক্তাদের কার্যক্রমে সহায়তা করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের প্রবেশ বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন। এই মেলার মাধ্যমে এসএমই অর্থায়নপ্রাপ্ত নারী উদ্যোক্তা যারা আছেন তারা অনেক বেশি লাভবান হবেন। 4 দিন ব্যাপী মেলা শেষ হবে শনিবার। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে 200 কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে ভারত। গতকাল শেরেবাংলা নগর এনইসি ভবনে বাংলাদেশ সরকার ও ভারতের মনোনীত ভারতীয় এক্সিম ব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং ভারতীয় এক্সিম ব্যাংকের পক্ষে ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যাদবেন্দ্র মাথুর চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা। 100% হারে নেয়া এ ঋণ বাংলাদেশের রেল যোগাযোগ, সড়ক পরিবহন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি সহ 14টি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয়। আন্তর্জাতিক নারী দিবসে পার্সোনা ফ্রিডম আজকের নারী 2016 উদযাপন করা হয়েছে। রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দেশে বিনির্মাণে অবদানের জন্য 8 নারীকে বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী দিলারা জামান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই সল্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর সহ অন্যান্যরা। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। বর্তমানে বিশ্ব অর্থনীতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এক্ষেত্রে বিশ্বজুড়ে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ানোর কথা জানিয়েছে সংস্থাটি। ওয়াশিংটনে আয়োজিত ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিক্স শীর্ষক অনুষ্ঠানে আইএমএফের মুখপাত্র ডেভিড লিপটন এসব কথা জানিয়েছেন। চীনের অর্থনীতির গতি কমে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন আইএমএফের এই শীর্ষ কর্মকর্তা। চলতি বছরের জন্য এখন পর্যন্ত 3.4% বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে ক্ষতির মুখে পড়বে দেশটির অটোমোবাইল খাত। ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের অন্যান্য দেশের সাথে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক। এ কারণে সম্প্রতি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি নির্মাণকারী ব্রিটিশ কর্মচারীদের চাকরির বিষয়ে সতর্ক করেছে জার্মানির BMW। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, ব্রেক্সিট হলে সব দিক থেকে ব্রিটেনই ক্ষতিগ্রস্ত হবে। একদিকে অর্থনীতির বেহাল দশার মধ্যেও চাঙ্গা ইউরোপের অটোমোবাইল খাত, অন্যদিকে ব্রেক্সিট আতঙ্কে ব্রিটেনে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ফার্মের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ইউরোপের অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এমন অবস্থায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে ব্রিটেনে কর্মরত ইউরোপের বিভিন্ন দেশের কর্মচারীদের ভবিষ্যৎ এবং ব্রিটেনে ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ফার্মগুলোর ভবিষ্যৎ নিয়ে। এ বিষয়ে সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের এক গবেষণায় দেখা গেছে, খুব কম সংখ্যক ব্যবসায়ী ব্রিটেনকে আলাদা দেখতে চান। এরই মধ্যে রোলস রয়েস গাড়ি নির্মাণকারী কর্মচারীদের চাকরির অনিশ্চয়তার বিষয়ে নোটিশ দিয়েছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। অথচ ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে এ অঞ্চলের গাড়ির চাহিদা এতই বেশি যে এখানে তৈরি গাড়ির 80% বরাদ্দ থাকে রফতানির জন্য। ব্যবসায়িক স্বার্থে হলেও ব্রিটেনের ইউরোপের সাথে থাকা উচিত, কিন্তু ব্রিটেন যদি আলাদা হয়ে যায় তাহলে মুক্ত বাণিজ্য হয়তো থাকবে না। পাশাপাশি নিয়ম নীতি এত কঠিন হবে যে এর নেতিবাচক প্রভাব ব্রিটেনের বাণিজ্যে সবচেয়ে বেশি পড়বে। বর্তমানে দেশটি কিছুটা ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় ফিরলেও ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে দেশটিতে বিনিয়োগে আগ্রহ হারাবে বিনিয়োগকারীরা। তখন কমবে উৎপাদন খাতের কার্যক্রম, আবারও নিম্নমুখী হবে ব্রিটেনের প্রবৃদ্ধি। 23 জুনের গণভোটের উপর নির্ভর করছে ইউরোপ আর ব্রিটেনের সম্পর্কের ভবিষ্যৎ কি। তবে ব্রেক্সিট হলে আস্থার অভাবে ব্রিটেনের বিনিয়োগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অভিবাসী সংকটে ব্রিটেন এমনিতেও জর্জরিত। এর মধ্যে যদি আরো লাখ লাখ মানুষ বেকার হয়ে যায়, মূল্যস্ফীতি আর বিদেশি বিনিয়োগ কমে যায়, তাহলে ব্রিটিশ অর্থনীতির আরো বেহাল দশা হবে। বর্তমানে ব্রিটেনের অটোমোবাইল খাতকে ঘিরে কাজ করছে ইউরোপের অন্তত 8 লাখ মানুষ। এদিকে ব্যবসায়িক এবং রাজনৈতিক স্বার্থে ক্যাম্পেইনের মধ্য দিয়ে ব্রিটেনকে ইইউতে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতির স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কেনরি। দেশটির অর্থনীতি বিষয়ক কমিটির সাথে এক বৈঠকে তিনি আরও বলেন, ব্রিটেন ইইউ থেকে আলাদা হয়ে গেলে বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে নিয়ম নীতি আরোপিত হবে। ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেনের ব্যবসা বাণিজ্য। নাগরিক কিংবা দর্শনার্থীদের ভিসা পেতে ভোগান্তিতে পড়তে হবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে স্টার্লিংয়ের মান, ব্রিটেনের বিদেশি বিনিয়োগ এবং ভোক্তা খরচের উপর। আবার ব্রিটেন ইইউতে থাকলেও ঝুঁকিতে রয়েছে বলে জানান তিনি। এদিকে চীনা অর্থনীতির ধীরগতির প্রভাব ব্রিটেনের পাশাপাশি পুরো বিশ্ব অর্থনীতিতে পড়েছে। Long pauses between each word that might easily have made a career as a bomb disposal expert. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম মজুরি কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান কমিশন। ইউনিয়নের দেশগুলোতে মজুরি বৈষম্য দূরীকরণে এই প্রস্তাব দেওয়া হয়। ডেনমার্কে প্রতি ঘন্টায় 40 ও বেলজিয়ামে 39 ইউরো দেওয়া হলেও বুলগেরিয়ায় 3.80 ও রোমানিয়াতে 8.40 ইউরো দেওয়া হয় শ্রমিকদের। আর এ কারণে ইউনিয়নভুক্ত উচ্চ মজুরি দেওয়া দেশগুলোর তুলনায় কম মজুরি কাঠামোর দেশগুলোতে দেখা দিচ্ছে কর্মী সংকট। তাই এ প্রস্তাবনার মাধ্যমে শ্রমখাতে বৈষম্য ও অসম প্রতিযোগিতা বন্ধ করা সম্ভব বলে মনে করছে কমিশন। তবে প্রস্তাবটি আইন হিসেবে পাশের জন্য ইউরোপীয় ইউনিয়ন সরকার ও ইউরোপিয়ান পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, আমরা এখন পর্যন্ত সকাল থেকে লেনদেন পরিস্থিতি যেমনটা দেখতে পাচ্ছি, তাতে ডিএসসির যে প্রধান তিনটি সূচক রয়েছে, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, ডিএসসি সরিয়াভিত্তিক সূচক এবং ডিএসসি 30 ইন্ডেক্স, তিনটি ইন্ডেক্সে কিন্তু আমরা এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। আমরা যদি প্রথমে ডিএসসি এক্স ইন্ডেক্সের বর্তমান অবস্থা জানিয়ে দিই, তাহলে এই সূচকটি 12 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4470 পয়েন্টে। ডিএসসি 30 ডিএসসি যে সরিয়াভিত্তিক সূচক রয়েছে সেখানেও ঊর্ধ্বমুখী প্রবণতা, যদিও মাত্র 0.57 পয়েন্ট অতিরিক্ত যোগ হয়েছে এবং এই সূচকটি অবস্থান করছে 1083 পয়েন্টে। এবং ডিএসসি 30 ইন্ডেক্স এটি 7.03 পয়েন্ট অতিরিক্ত যোগ হয়েছে এবং অবস্থান করছে 1717 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারের যদি আমরা অবস্থা দেখি, তাহলে এখন পর্যন্ত 104 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং দর বাড়ার তালিকায় এখন পর্যন্ত রয়েছে 113টি প্রতিষ্ঠান এবং দর কমেছে আমরা দেখতে পাচ্ছি 105টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং অপরিবর্তিত
রয়েছে সকাল থেকে 45টি প্রতিষ্ঠানের দর। আমরা যদি ডিএসসি টপ 20 শেয়ারের তালিকা জানিয়ে দেই, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তালিকার 1 নম্বরে অবস্থান করছে বেক্সিমকো। এটি গতকাল সর্বশেষ 30 টাকা 10 পয়সা লেনদেন হলো। আজকের কিন্তু এটি 30 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর উঠেছে এখন পর্যন্ত। আমান ফিড রয়েছে তালিকার 2 নম্বরে। এটি গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে 61 টাকা 50 পয়সা, তবে আজকের এই প্রতিষ্ঠানটি 62 টাকা পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছে। তালিকার 3 নম্বরে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ন্যাশনাল ফিড মিল লিমিটেড। এটি গতকাল 20 টাকা 80 পয়সা লেনদেন হলো। আজকের এই প্রতিষ্ঠানটি 21 টাকা পর্যন্ত দর ছুঁয়েছে। তালিকার 4 নম্বরে রয়েছে কেডিএস লিমিটেড। এটি 69 টাকা 90 পয়সা গতকাল লেনদেন হলো। আজকের 70 টাকায় সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে এবং আজকের দিনে 67 টাকা পর্যন্ত সর্বনিম্ন দর ছিল এই প্রতিষ্ঠানটির। তালিকার 5 নম্বরে রয়েছে সিনো বাংলা। এটি আজকের সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 38 টাকা 80 পয়সায় এবং সর্বোচ্চ দর রয়েছে 37 টাকা 80 পয়সায়। তালিকার 6 নম্বরে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড। এটি 171 টাকায় গতকাল লেনদেন হলো। আজকের এই প্রতিষ্ঠানটি 175 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছে, যদিও আজকের এই প্রতিষ্ঠানটির 170 টাকা পর্যন্ত দর নেমেছিল। তালিকার 7 নম্বরে রয়েছে লঙ্কা ফিনান্স। এটি 38 টাকা 39 পয়সায় গতকাল লেনদেন হয়েছে এবং আজকের আমরা দেখতে পাচ্ছি 39 টাকা 50 পয়সায় এটি সর্বোচ্চ দর উঠেছে এবং সর্বনিম্ন দর দেখতে পাচ্ছি 38 টাকা 60 পয়সা। বেক্সিমকো ফার্মা রয়েছে তালিকার 8 নম্বরে। এটি এখন পর্যন্ত 86 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর এবং 85 টাকা 60 পয়সা সর্বনিম্ন দর। সিএমসি কামাল রয়েছে তালিকার 9 নম্বরে এবং তালিকার 10 নম্বরে রয়েছে কাশিম ড্রাইসেল। তো মোটামুটি ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি ছিল এরকম। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর সাথে জড়িত সন্দেহে 6 জনকে চিহ্নিত করল ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল। 2018 সাল নাগাদ সফটওয়্যার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $1 বিলিয়ন। দাতা গোষ্ঠীর অর্থায়নের প্রকল্পগুলোতে দেশি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করার দাবি। আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরে এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন, তবে দাম নিয়ে শঙ্কায় কৃষক। এবং ঝুঁকিতে থাকা বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন আইএমএফ, বিশ্বজুড়ে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ানোর পরামর্শ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।